আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আমার পক্ষ থেকে এবং নিয়ামুস বাংলা ফেসবুক পেজ এবং গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আমাকে একটু সহযোগিতা করবেন যে আমার কথা এবং বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। ইনশাল্লাহ আপনাদের আন্তরিকতা এবং আপনাদের সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাসটা স্টার্ট করতে পারবো। আশা করি এই মুহূর্তে যারা শুনতে পাচ্ছেন কথা এবং সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন দ্রুত ইনশাল্লাহ। আজকের এই ক্লাসটাতে আমাদের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী অনেক দিনের আমাদের পরিকল্পনা ছিল, অনেক দিন ধরে স্টুডেন্টদের রিকোয়েস্ট বা প্রয়োজন, নিজের প্রয়োজনীয়তা, যাতে স্টুডেন্টরা তারা আসলে যে ব্যাপারগুলো খুব কঠিনভাবে স্টুডেন্টরা পড়ছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন জায়গা থেকে তারা বাংলাটা যেভাবে আসলে তারা পড়ছে এবং বিশেষ করে বাংলা গ্রামার এবং সাহিত্যটা স্টুডেন্টরা যতটা কঠিনভাবে পড়ছে এবং যতটা দুশ্চিন্তা নিয়ে পড়তেছে, আসলে এতটা কঠিন না। এবং আসলে সহজ করে বাংলাটাকে জানার জন্য এবং সহজ করে বাংলাটাকে আমরা মনে রাখার জন্য আসলে আজকে আমাদের এই ক্লাসে আসা। আমরা আসলে যে কথাগুলো নিয়ে, যে টপিকসগুলো নিয়ে, যে ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে ডিসকাস করব বা আলোচনা করব, কথাগুলো যে টপিকসগুলা, যে প্রবলেমগুলা আমরা আসলে প্রতিনিয়ত ফেস করি, আসলেই কি এগুলো এতটা কঠিন বা আসলেই কি এতটা দুশ্চিন্তার কারণ? আসলেই কি এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় বারবার একই প্রশ্ন আসে, নাকি আমরা মনে করেন যে অপরিচিত কোনো টপিকস থেকে প্রশ্নগুলো আসে? তো এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত হয়েছেন তারা এই মুহূর্তে যারা, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা ক্লাসে উপস্থিত হতে পারে। ঠিক আছে, আপনারা এই মুহূর্তে আরো কিছু আপনাদের শুরুতে বলে নিই। ব্যাপারটা এমন, অনেকে আমাকে অলরেডি বলেছেন যে আপনারা টিউশনিতে আছেন, বিভিন্ন কারণে আজকে বাইরে আছেন, তো ব্যাপারগুলো নিয়ে একটু বাইরে। আজকে আসলে আমি ক্লাসে জয়েন করার পিছনে আজকে আমরা কথা বলবো যে আসলে আপনাদের আজকে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আমি বেসিক্যালি কথা বলবো। ঠিক আছে, ইসরা সাথী জয়েন করেছেন, ধন্যবাদ। মেহরাব জয়েন করেছেন, রিয়াজুল জান্নাত জয়েন করেছেন, ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আরো কিছু ব্যাপার একটু যদি খেয়াল করেন, আপনাদের কাছে কম্পারেটিভলি বিসিএস বাংলা এমন একটা টপিকস যেটা এডমিশন টেস্টেও দরকার এবং ভার্সিটি তথা এডমিশন টেস্টেও দরকার এবং প্রাইমারির জন্য দরকার, ব্যাংকের পরীক্ষার জন্য দরকার, পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের জন্য দরকার, বিসিএস এর জন্য দরকার। বাংলাটা এমন কোন ক্ষেত্র নাই যে বেসিক্যালি বাংলাদেশের জব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আসলে বাংলাটা আমাদের জন্য খুবই দরকার। তারপরে আসলে আমাদের বাংলাটা মাতৃভাষা হওয়ার কারণে এটা আমরা আসলে বাংলাটাকে অনেক সহজ মনে করি। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছেন, একসাথে সবার সালামগুলা গ্রহণ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাংলাটা আসলে আমাদের সকল ক্ষেত্রেই দরকার, বিশেষ করে বাংলাদেশের জব সেক্টরে দরকার। তো মাতৃভাষা হওয়ার কারণে বাংলাটা আমরা আসলে অনেক সহজ পাবি, বা কম্পারেটিভলি কম্পিটিটিভ পরীক্ষা, যত পরীক্ষা আসে কম্পিটিটিভ পরীক্ষায় আমরা দেখতে পাই বাংলা গ্রামারটা আসলে আমরা পড়তে 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 বেসিক্যালি আমরা অভ্যস্ত, বাট বাংলা সাহিত্যটাও আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনারা দেখে থাকবেন যেটা বাংলা সাহিত্য এবং ব্যাকরণ এবং দুইটা যদি আমরা
দুইটা যদি আসলে আমরা গুরুত্বর সাথে দেই বা গুরুত্ব সহকারে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব আসলে বেসিক্যালি আমাদের প্রবলেমটা কোথায়, সাহিত্য অংশে না ব্যাকরণ অংশে। জাস্ট আপনারা আমাকে একটু বলে দিবেন যে আসলে আপনাদের সাহিত্য অংশে বেসিক্যালি বেশি প্রবলেম নাকি আসলে ব্যাকরণ অংশে বেশি প্রবলেম। আমাকে একটু কমেন্টস করে আপনারা জানাবেন, সাহিত্য অংশে বেশি প্রবলেম না হচ্ছে ব্যাকরণ অংশে বেশি প্রবলেম, একটু অবশ্যই আমাকে জানাবেন। দেন হচ্ছে আমি দুইটা পার্ট নিয়ে একটু কথা বলবো শুরুতে। ঠিক আছে, আরিয়ান তামিম জয়েন করেছেন, রেশমা নাজনীন জয়েন করেছেন। আপনারা একটু আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেলদেরকে আজকের ক্লাসটার কথা একটু শেয়ার করে দিবেন। বিনীতা দত্ত জয়েন করেছেন, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের কাছ থেকে একটা ব্যাপার আমি জানতে চাচ্ছি, সেটা একটু খেয়াল করেন। আজকের এই ক্লাসে যারা জয়েন করেছেন তারা একটু বলবেন কারা কারা আসলে বেসিক্যালি বিসিএস এর স্টুডেন্ট। বিসিএস এর স্টুডেন্ট কারা একটু কমেন্টস করবেন, তারা হচ্ছে বিসিএস লিখবেন। আর যারা হচ্ছে এডমিশন টেস্ট বিশেষ করে গুচ্ছতে আছেন যারা, তারা একটু কমেন্টস করবেন। জাস্ট হচ্ছে বিসিএস এর স্টুডেন্ট যারা, তারা বিসিএস লিখে একটু কমেন্টস করে দিবেন। আর যারা প্রাইমারি পরীক্ষার জন্য পার্টিসিপেট মানে হচ্ছে ক্লাসে জয়েন করবেন, তারা প্রাইমারি লিখবেন। এবং হচ্ছে যারা হচ্ছে এডমিশন টেস্টের স্টুডেন্ট, তারা হচ্ছে এডি লিখলে বুঝবো আমি এডমিশন টেস্টের স্টুডেন্ট। আর ব্যাংকের পরীক্ষার জন্য যারা জয়েন করছেন ক্লাসে, তারা আসলে একটু ব্যাংক লিখে একটু কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর এর বাইরে যদি কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে তারা আদার্স লিখবেন, তাহলে আমি বুঝবো আপনি হচ্ছে পিএসসি সহ অন্যান্য পরীক্ষার মধ্যে আছেন। আজকে ইনশাল্লাহ আমরা যতক্ষণ ক্লাসে থাকবো আমি আপনাদেরকে এতটুকু জায়গায় কনফার্ম করব, আসলে আমরা যদি সিলেবাসটা বুঝে পড়ি, বিসিএস এবং এডমিশন টেস্ট এবং প্রাইমারি, জাস্ট হচ্ছে আমরা যদি বুঝে যদি আমরা পড়াশোনা করি, তাহলে সিলেবাসটা বুঝে পড়লে তাহলে আমাদের প্রথমত মাথা যেটা কাজ করবে, টপিকস গুলো হচ্ছে অনেক কমন আসে। মানে কম্পিটিটিভ যত পরীক্ষা আছে আসলে আমরা হচ্ছে প্রশ্নগুলো কমন পাবো ইনশাল্লাহ। জাস্ট আমি আপনাদেরকে যেটা বলতে চাই, বিসিএস বা বাংলা সাহিত্য নিয়ে আগে আমি একটু কথা বলি, আপনারা একটু কমেন্টস করেন। বাংলা সাহিত্যটাকে বেসিক্যালি আমরা দুইটা ঘটনার উপর ভিত্তি করে সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আপনারা একটু খেয়াল করবেন, একটা ভাইবা পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে একজন স্টুডেন্টকে যে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, এই যে তিনটা ভাগ, প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, বাট এই তিনটা ভাগকে আসলে বিশেষ করে কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে? আসলে এই কিসের ভিত্তিতে বললে আপনি বুঝতে হবে দুটি ঘটনার উপর ভিত্তি করে বা দুইটা বেসমেন্টের উপর ভিত্তি করে টোটাল আমাদের যে বাংলা সাহিত্যটা আছে, বাংলা সাহিত্যটাকে বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তিনটা। আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে ক্লাসটা আসলে আজকে জয়েন করেন, আশা করি আপনারা বিসিএস এবং এডমিশন টেস্ট এবং প্রাইমারি এবং পিএসসি একটা সহজ একটা কনসেপ্ট পাবেন যে আপনি আসলে কতটুকু পড়বেন এবং কতটুকু পড়বেন না। ঠিক আছে, এই কারণে আজকে আমি ক্লাসটার ভিতরে আসলে কোনো টপিকস বেসিক্যালি পড়াবো না, তবে আজকে আমি আপনাদেরকে এটা বলে দিব যে আসলে টপিকসটা আমরা কতটা সহজ করতে পারি। এই ব্যাপারটা আমরা প্রত্যেকটা টপিকস আজকে একটু টাচ করব, যাতে আমরা চাইলে নিয়মিতভাবে এই নেহামুস বাংলা পেজের মধ্যে যদি আপনারা জয়েন করেন বা হচ্ছে ক্লাসগুলো নিয়মিত করেন এবং আন্তরিকতার সাথে করেন এবং প্রবলেম সলিউশনের জন্য যদি ক্লাসগুলো জয়েন করেন, তাহলে আপনারা আসলে অনেক কিছু মনে করেন যে সহজে জানতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এবার দুটি ঘটনার উপর ভিত্তি করে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের সময়সীমা হচ্ছে 650 থেকে 1200। নাম্বার টু হচ্ছে মধ্যযুগের সময়সীমা আমরা জানি 1201 থেকে 1800। এর মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে যেগুলো আমরা পরবর্তীতে পড়ব। এরপরে দেখবো আমরা আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে
বর্তমান আজকের এই সময় পর্যন্ত। এবার আমি আপনাদেরকে একটা ওপেন প্রশ্ন করতে চাচ্ছি আজকে এই মুহূর্তে যারা জয়েন করেছেন। ঠিক আছে, আমরা জানি বলেছিলাম দুটি ঘটনার উপর ভিত্তি করে বাংলা সাহিত্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্যযুগ, আরেকটা কি আধুনিক যুগ, আমরা জানি। বাট বাংলা সাহিত্যটা যখন আমরা পড়বো বিসিএস এর জন্য যখন আমি পড়বো বাংলা সাহিত্যটা, এই বাংলা সাহিত্য থেকে বিসিএস এ হচ্ছে 20টা নাম্বার আসে। কত নাম্বার আসে? 20টা নাম্বার আসে। বাট ব্যাকরণ থেকে বিসিএস এ আসে হচ্ছে 15টা নাম্বার। কত নাম্বার? 15টা নাম্বার। আশা করি আপনারা এই জায়গাগুলো খুব ভালো বুঝতে পেরেছেন। এই মুহূর্তে জয়েন করেছেন হচ্ছে সামিউল রায়, ধন্যবাদ। আসলে সুমাইয়া নূর রূপন্তী জয়েন করেছেন, মোহাম্মদ আরিফ জয়েন করেছেন, রবিউল হাসান জয়েন করেছেন বিসিএস। তারপরে হচ্ছে বিসিএস এর স্টুডেন্টদেরকে মানে হচ্ছে আমি ক্লাসে দেখতে পাচ্ছি বেশিরভাগই আছেন। আচ্ছা, আমরা আশা করি আপনারা যদি ক্লাসটা একটু শেয়ার করে দেন, তাহলে আসলে আমারও ক্লাসে উপস্থিতি থাকলে আপনারা যদি আসলে আন্তরিকতার সহিত ক্লাসটা শেয়ার করে দেন, ক্লাসে যদি উপস্থিতি বেশি থাকে আসলে ক্লাসটা আরো বেশি প্রাণবন্ত হবে আশা করি, আমার বিশ্বাস। আরিফ বিল্লাহ ধন্যবাদ। ঠিক আছে, আপনারা আশা করি যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে ক্লাসে উপস্থিত থাকবেন। আপনাদের এই আন্তরিকতাটাই আমাকে হচ্ছে ক্লাসে অনুপ্রাণিত করবে। তাহলে হয়তোবা ইনশাল্লাহ আমি হচ্ছে ক্লাসগুলো হচ্ছে কন্টিনিউ করব, যদি আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতা থাকে এবং আপনাদের প্রবলেমগুলো যদি সলভ করতে চান ইনশাল্লাহ। এবার দেখে থাকবেন আপনারা, সেটা হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই জায়গাটা থেকে খেয়াল করেন, প্রাচীন যুগ থেকে কয়টা প্রশ্ন বিসিএস প্রিলি পরীক্ষা আসে আপনি দেখে থাকবেন। বিসিএস প্রিলি পরীক্ষায় প্রাচীন যুগ থেকে বেসিক্যালি আমি ধরলাম হচ্ছে 2টা প্রশ্ন আসে। বেসিক্যালি কয়টা প্রশ্ন আসে? 2টা, একটা বা 2টা। মধ্যযুগ থেকে 2টা অথবা 3টা। তবে আমরা একটা মাথায় রাখবো, প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে মনে করেন যে 5টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে? বিসিএস প্রিলিতে 5টা প্রশ্ন আসবে। ঠিক আছে, 5টা প্রশ্ন হচ্ছে বিসিএস প্রিলিতে আসবে। এবার আসেন তাহলে হচ্ছে দেখে থাকবেন যে আধুনিক যুগ থেকে 15টা প্রশ্ন কমন আসে। আধুনিক যুগ থেকে যদি আমরা 15টা বলি, বেসিক্যালি হচ্ছে 15টার চেয়েও বেশি প্রশ্ন কমন আসে। এবার আমি যে কথাটা বলতে চাই সেটা একটু খেয়াল করেন। ঠিক আছে, রবিউল হাসান বলছেন ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে বলছেন, ভাই মানিকগঞ্জের আশা করি হচ্ছে সবাই হচ্ছে ক্লাসে উপস্থিত থাকবে এই মুহূর্তে। ঠিক আছে, প্রাচীন যুগ থেকে বেসিক্যালি 2টা প্রশ্ন আসবে, মধ্যযুগ থেকে 3টা প্রশ্ন আসবে, আধুনিক যুগ থেকে 15টা প্রশ্ন আসবে। পয়েন্ট টু বি নোটেড, দেখেন প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200। এই সময়ের মধ্যে আমাদের আত্মীয় স্বজন, বংশ গোষ্ঠীর লোকেরা কেউ কিন্তু জীবিত নাই। কেউ কিন্তু জীবিত আছে নাই। তার মানে হচ্ছে আপনি এটা মাথায় রাখেন, প্রাচীন যুগের যারা কবি সাহিত্যিক আছেন তারা প্রত্যেকেই মারা গিয়েছে, তারা কেউ জীবিত নাই। তাদের নতুন করে কোনো সাহিত্য রচনা করার কি নেই, সম্ভাবনা নেই। তাদের চ্যাপ্টার আজীবনের জন্য বন্ধ হয়ে গেছে। যেহেতু বন্ধ হয়ে গেছে, প্রাচীন যুগ থেকে আমরা যে কোনো টপিকস, প্রাচীন যুগের যে কোনো কিছু যদি আমরা A to Z কনফিডেন্টলি পড়ি, ভালো করে পড়ি, তাহলে ইনশাল্লাহ আমি হচ্ছে প্রাচীন যুগ থেকে 2টা প্রশ্ন কি করব, কমন পাবো। এবার মধ্যযুগ থেকে অবশ্যই আমি মনে করি যে 1201 থেকে 1800 অ্যাজ লাইক প্রাচীন যুগের মতো মধ্যযুগের সকল কবি সাহিত্যিক মারা গিয়েছেন। যেহেতু তাদের চ্যাপ্টার বন্ধ হয়ে গেছে, তাদের নতুন করে লেখার কোনো সম্ভাবনা নেই। এবার আসেন আধুনিক যুগ থেকে। আধুনিক যুগটা হচ্ছে 1801 থেকে কত ভাইয়া, বর্তমান। এই আধুনিক যুগ থেকে প্রায় 15টা প্রশ্ন আসে। এইগুলা যদি আমরা বেছে বেছে পড়ি, আমি আপনাদেরকে বলতে চাই যে প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ বাংলা সাহিত্য থেকে আপনি হচ্ছে 20-এর মধ্যে হচ্ছে 17 প্লাস পাওয়া সম্ভব। বলেন তো ভাই হচ্ছে কত প্লাস পাওয়া সম্ভব? 17 প্লাস পাওয়া সম্ভব। ঠিক আছে, এবার আসেন তাহলে হচ্ছে ব্যাকরণ অংশ থেকে আমরা কি করব। ব্যাকরণ অংশ থেকে যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে আমরা হচ্ছে মনে করেন যে 15-এর মধ্যে থেকে হচ্ছে 12 প্লাস পাওয়া সম্ভব, যদি আমরা প্রপার ওয়েতে পড়াশোনাটা করি। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে খেয়াল করেন,
আপনারা ক্লাসে আসলে যেটা বলবো সুমাইরা আক্তার, আপনারা আমাকে একটু বলেন যে আমি গ্রামার অংশ নিয়ে কথা বলবো ক্লাসে নাকি হচ্ছে সাহিত্য অংশ নিয়ে কথা বলবো, আমাকে একটু কমেন্টস করেন। সুমাইরা আক্তার, আপনারা বলেন, আপনারা বেসিক্যালি হচ্ছে আমাকে একটু কমেন্টসে বলেন যে আমরা আমরা কোন টপিকসটা নিয়ে মানে হচ্ছে বেসিক্যালি কথা বলবো আর কি। রুকসানা আক্তার, রিয়াজুল জান্নাত বলেছেন যে হচ্ছে সাহিত্য নিয়ে কথা বলার জন্য। আরো কয়েকজন কমেন্টস করেন, তাহলে হচ্ছে আসলে যেদিকে আমি দেখব। তামান্না মাহবুব বলেছেন ব্যাকরণ, ধন্যবাদ। ঠিক আছে, কেউ বলতেছেন যে সাহিত্য অংশ নিয়ে কথা বলতে, কেউ বলতেছেন ব্যাকরণ অংশ নিয়ে কথা বলতে। তাইলে এই মুহূর্তে আমি যেটা কাজ করি সেটা হচ্ছে আপনাদের ক্লাসে আজকে যেটা বলবো, আপনারা যদি আন্তরিকতার সহিত যদি ক্লাসটা শেয়ার করেন তাহলে হয়তো আপনাদের আন্তরিকতা নিয়ে ইনশাল্লাহ আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। রবিউল বলেছেন ব্যাকরণ অংশ নিয়ে কথা বলতে। আচ্ছা, সুজন কর্মকার বলেছেন হচ্ছে সাহিত্য, নৌশদ অনন্যা বলেছেন সাহিত্য নিয়ে। আচ্ছা, আমি প্রথমে একটু সাহিত্য নিয়ে একটু কথা বলি। সাহিত্য নিয়ে কথা বলার পরে দেন হচ্ছে আমরা সাহিত্য নিয়ে একটু কথা বলি, দেন আমরা হচ্ছে গ্রামারটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এবার আমি যেটা বলতে চাই সেটা একটু খেয়াল করেন। সাহিত্য শব্দটা সংস্কৃত শহীদ শব্দ থেকে এসেছে। সংস্কৃত হচ্ছে শহীদ শব্দ থেকে এসেছে। সংস্কৃত হচ্ছে শহীদ মানে হচ্ছে সাথে বা হচ্ছে সঙ্গে, এই শব্দটা থেকে এসেছে। সাহিত্য শব্দটার অর্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যদি বলি আমরা, একজনের সাথে আরেকজনের মনের মিলন। একজনের সাথে আরেকজনের কি মনের মিলন। এবার আসেন তাহলে সাহিত্যের মধ্যে থেকে যদি আমরা স্টার্টটা করি, প্রথমে একটা টপিকস আমরা দিয়ে স্টার্ট করতে পারি, সেটা হচ্ছে বাঙালি জাতির উদ্ভব। আমরা লিখে ফেলবো বাঙালি জাতির উদ্ভব। বাঙালি জাতির উদ্ভব এই টপিকসটা থেকে পিসিএস রিটেন প্লাস হচ্ছে প্রিলিতে প্রায় সময় প্রশ্ন আসতে দেখা যায়। আমি লিখলাম হচ্ছে ডব্লিউ কিউ মানে হচ্ছে রিটেন প্রশ্ন, আর পি কিউ মানে কি প্রিলি প্রশ্ন। বাঙালি জাতির উদ্ভব সম্পর্কে লিখুন। বিসিএস পরীক্ষায় এমন একটা প্রশ্ন আসতে দেখা যায়, আর প্রিলি পরীক্ষায় একটা প্রশ্ন আসে। এই প্রশ্নটা করতে গেলে আমরা প্রথমে একটা মাথায় রাখবো কথাটা, সেটা হচ্ছে আমাদের যে সমগ্র বাঙালি জাতি আছে, সমগ্র বাঙালি জাতিটাকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায়। সমগ্র বাঙালি জনগোষ্ঠীটাকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী, আরেকটা হচ্ছে আর্য জনগোষ্ঠী। একটা হচ্ছে প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী, আরেকটা হচ্ছে আর্য জনগোষ্ঠী। ঠিক আছে, তো এই মুহূর্তে খেয়াল করবেন তাহলে আমরা প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী আমরা লিখে রাখলাম। বাঙালি জনগোষ্ঠীকে, সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে, সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে, সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে, সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। নাম্বার ওয়ান হচ্ছে প্রাক আর্য, প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী, অনার্য জনগোষ্ঠী। আর নাম্বার টু হচ্ছে আর্য জনগোষ্ঠী, নাম্বার টু হচ্ছে আর্য জনগোষ্ঠী। এবার তাহলে খেয়াল করেন, এই যে প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী, এই কথাগুলোকে আমি কিভাবে মনে রাখবো? এগুলো ঠিক আমি এভাবে মনে রাখবো। প্রাক শব্দের অর্থ হচ্ছে আগে। প্রাক শব্দের অর্থ হচ্ছে কি? আগে। তাহলে আর্যদের আগে যারা আসছে তাদেরকে আমরা আবার কি বলতে পারি? অনার্য জনগোষ্ঠী। কি বলতে পারি ভাইয়া? অনার্য জনগোষ্ঠী। তাইলে আরেকটা হচ্ছে কি? তাইলে আর্য জনগোষ্ঠী। জাস্ট আপনি এভাবে মনে রাখতে পারি আমরা। সেটা যদি দেখেন
বাংলাদেশে মেইনলি বলেন তো ভাই রাজনৈতিক দল কয়টা, একটু কমেন্টস করেন তো ভাই। বাংলাদেশে মেইনলি রাজনৈতিক দল কয়টা, একটু কমেন্টস করেন আমাকে। বাংলাদেশে মেইনলি রাজনৈতিক দল কয়টা, একটু আমাকে একটু কমেন্টস করবেন। দেন হচ্ছে আমি আমার কাজটা আবার মনোযোগ দিলাম। বাংলাদেশে মেইনলি রাজনৈতিক দল হচ্ছে ভাইয়া দুইটা। কয়টা ভাই? দুইটা। একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা কি বিএনপি। ঠিক এভাবে আমরা মনে রাখবো বাংলাদেশে মেইনলি রাজনৈতিক দল দুইটা। ঠিক বাঙালি জনগোষ্ঠীকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। মনে রাখার জন্য বলছি। একটা হচ্ছে প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী, আরেকটা কি আর্য জনগোষ্ঠী। এই প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠীকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? চার ভাগে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটা ভাগে ভাগ করা হয়েছে। আর্য বা অনার্য জনগোষ্ঠীকে বেসিক্যালি কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটা ভাগে ভাগ করা হয়েছে। এই চারটা ভাগকে আমি কিভাবে মনে রাখবো? এই চারটা ভাগের মধ্যে একটা হচ্ছে বোর্ড চিনীয়, একটা হচ্ছে বোর্ড চিনীয়, নাম্বার 2 হচ্ছে দ্রাবিড়, নাম্বার 2 হচ্ছে দ্রাবিড়, তিন নাম্বার যেটা দিলাম হচ্ছে অস্ট্রিক, চার নাম্বারটা দিলাম হচ্ছে বোর্ড নেগ্রিটো। এবার খেয়াল করেন প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? চারটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটা। এই চারটা ভাগের নাম কি? ভোট চিনীয়, দ্রাবিড়, অস্ট্রিক, আরেকটা কি নেগ্রিটো। এবার আসেন এই চারটা ভাগের মধ্যে আমাদের কাছে সবচেয়ে পরিচিত যে দুইটা, এই দুইটা হচ্ছে দ্রাবিড় প্লাস হচ্ছে কি অস্ট্রিক। এই দুইটা আমাদের সবার কাছে কি কমন বা পরিচিত। তাহলে হচ্ছে দ্রাবিড় প্লাস হচ্ছে অস্ট্রিক, আরেকটা কি ভোট চিনীয়, আরেকটা এই চারটা। এই চারটা নাম আমরা প্রায় সময় ভুলে যাই, বাট আমরা কনফিউশন হয়ে যায়। বাট এই চারটা ভাগকে আমি কিভাবে মনে রাখবো? জাস্ট আমি মনে রাখতে পারি ব্যান্ড, BAND, ব্যান্ড। জাস্ট হচ্ছে বিতে আমি মনে রাখলাম ভোট চিনীয়, এমতে মনে রাখলাম অস্ট্রিক, এমতে মনে রাখলাম নেগ্রিটো, আর ডিতে কি দ্রাবিড়। তাহলে আশা করি এই চারটা ব্যান্ড কথাটা মনে রাখলে আমাদের মনে থাকবে। ঠিক আছে? প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? চারটা ভাগে। একটা হচ্ছে বোর্ড চিনীয়, একটা হচ্ছে অস্ট্রিক, আরেকটা হচ্ছে দ্রাবিড়, আরেকটা হচ্ছে কি দিলে মনে করেন যে নেগ্রিটো। এই চারটা। আশা করি উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন। চাইলে আসলে বেসিক্যালি আমরা ইজিলি ব্যাপারগুলোকে মনে রাখতে পারি। ঠিক আছে? এবার এই জায়গার মধ্যে আমি যেটা বলবো সেটা আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই জায়গাটা একটু খেয়াল করেন। অস্ট্রো এশিয়াটিক বা অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। অস্ট্রিক বা বাঙালি জাতির প্রধান অংশ থেকে বাঙালি জাতির প্রধান অংশ কি করেছে? গড়ে উঠেছে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে। এটাকে আমরা আবার কোন জাতি বলি? নিষাদ জাতি বলি। কোন জাতি বলি? নিষাদ জাতি বলি। তাহলে আমরা আসলে জায়গাটা আমরা অনেকটা বুঝতে পারলাম। ঠিক আছে? এবার তাহলে খেয়াল করেন, আমি হচ্ছে বাঙালি জাতির উদ্ভবটা যখন আমরা পড়ব, বেসিক্যালি হচ্ছে ইজিলি আমরা অনেক টেকনিক্যাল সহিত আমরা একটু পড়ব। এবার আমি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, এবার দেখি কে উত্তর দিতে পারেন। সেটা হচ্ছে খেয়াল করেন, আমি একটা প্রশ্ন করলাম যে বিদ্যালয়, এই প্রশ্নটা আশা করি উত্তর দিবেন। বিদ্যালয় শব্দটি কোন উপায়ে গঠিত? বিদ্যালয় শব্দটি কোন উপায়ে গঠিত? কোন উপায়ে গঠিত? এই প্রশ্নটার উত্তর আপনারা করবেন। ঠিক আছে? বিদ্যালয় শব্দটি কোন উপায়ে গঠিত? এক নম্বর অপশনে দিলাম আমি, সেটা হচ্ছে সন্ধি। নাম্বার 2 হচ্ছে মনে করো যে উপসর্গ, উপসর্গ। সি নাম্বারে দিলাম হচ্ছে প্রত্যয়। ডি নাম্বারে দিলাম হচ্ছে আমি, ডি নাম্বারে উত্তর দিলাম হচ্ছে সমাস। ঠিক আছে? আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা যে আসলে বিদ্যালয় শব্দটি কোন উপায়ে গঠিত। আমি আপনাদের আজকে 10টা প্রশ্ন করে ক্লাসটা হচ্ছে শেষ করব। ঠিক আছে? 10টা প্রশ্ন করব আজকে। আমি আসলে আজকে যে আমি ক্লাসটা স্টার্ট করলাম, বাট হচ্ছে আমি যে ক্লাসটা করলাম কালকে থেকে আমরা আশা করি যে হচ্ছে আমরা পরবর্তী যে 15 তারিখ থেকে আমরা ক্লাসটা কন্টিনিউ শুরু করব। ঠিক আছে?
বিদ্যালয় শব্দটি কোন উপায়ে গঠিত? একজন হচ্ছে সাবিনা ইয়াসমিন বলেছেন সমাস। আচ্ছা, সাদিয়া সিফাত বলেছে সমাস। রিয়াজুল জান্নাত বলেছে হচ্ছে সন্ধি। রবিউল হাসান বলেছে সমাস। গুড। আচ্ছা, বাকিদের কাছ থেকে মনে করেন যে আরো আমি হচ্ছে কমেন্টস চাচ্ছি, সঠিক কমেন্টস। আচ্ছা, আপনাদের যারা ক্লাস করছেন, আমি তিথি আহমেদ কমেন্টস করেছেন, আপনারা আসলে আমার কাছে কি মনে হয় যে আপনারা আসলে কি ক্লাসটা শেয়ার করেছেন? কারা কারা একটু ক্লাসটা শেয়ার করেছেন একটু আমাকে একটু কমেন্টস করেন তো ভাই। একটু কমেন্টস করেন। আশা করি ক্লাসে উপস্থিতি আরো বেশি হওয়ার কথা ছিল, আরো আসলে অপ্রত্যাশিতভাবে আজকে ক্লাসে উপস্থিতি আর কি। তো আপনারা আসলে বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে যে মানে শেয়ার করতে আসলে কার্পণ্যতা দেখাচ্ছেন আর কি। তো অনেকে ঠিক আছে, সামিউল রয় করেছেন। আচ্ছা, রিয়াজুল জান্নাত শেয়ার করেছেন, শেয়ার ডান। ঠিক আছে, আমি আসলে আপনাদের সহযোগিতা আসলে এই জায়গায় তো আর মনে করেন যে আমরা পেমেন্ট করে পেইড ক্লাস করছি না, যে মনে করেন আপনাদের আন্তরিকতাটা চাচ্ছি আর কি। আসলে আন্তরিকতা থাকলে ভালোবাসা তো আর জোর করে আদায় করা যায় না, আপনাদের আন্তরিকতাটাই মেইন। ঠিক আছে, তো আমরা যেটা খেয়াল করব সেটা একটু খেয়াল করেন, আমি হচ্ছে প্রশ্নগুলোর উত্তরটা দিই। ঠিক আছে, আশা করি এবার তাহলে খেয়াল করেন। বিদ্যালয় শব্দটি কোন উপায়ে গঠিত? সন্ধি, উপসর্গ, প্রত্যয়, সমাস। বিদ্যালয় শব্দটাকে বেসিক্যালি বিদ্যালয়, এটাকে আমরা বলতে পারি বিদ্যার নিমিত্তে আলয়, এটা বলতে পারি, অথবা বিদ্যা যোগ আলয়, দুইটাই বলতে পারি। বেসিক্যালি হচ্ছে বিদ্যালয় শব্দটা সন্ধি যোগেও গঠিত হয়, আবার হচ্ছে সমাস যোগেও গঠিত হয়। দুইটা ভাগে আমরা বলতে পারি বিদ্যালয়। সন্ধি যুগেও গঠিত শব্দ, সন্ধি যুগ বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, তার মানে কি ভাই সন্ধি। আবার দেখেন হচ্ছে বিদ্যা নিমিত্ত আলয় বিদ্যালয়, সময়, দুইটা প্রক্রিয়ায় হয়। এর জন্য আমাকে এটাকে কারেক্ট আনসার দিতে গেলে আমি অবশ্যই আগে এটাকে জানতে হবে শব্দ গঠনের উপায়গুলা কি কি। জাস্ট খেয়াল করে, শব্দ গঠনের প্রধান উপায় জাস্ট খাতায় লিখে রাখবেন, নোট, এনওটি ই নোট, এটাকে আমরা আবার কেউ দুষ্টামি করে নোটই বলি না। শব্দ গঠনের লিখে রাখবো, শব্দ গঠনের প্রধান উপায়, শব্দ গঠনের প্রধান উপায় তিনটি। কয়টি ভাইয়া? তিনটি। কে কে বলতে পারবেন একটু কমেন্টস করে বলে দেন তো, শব্দ গঠনের প্রধান উপায় কয়টি? শব্দ গঠনের প্রধান উপায় হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। শব্দ গঠনের প্রধান উপায়, এক নাম্বার হচ্ছে উপসর্গ, নাম্বার 1 হচ্ছে উপসর্গ, নাম্বার 2 হচ্ছে মনে করেন যে প্রত্যয়, নাম্বার 2, 3 নাম্বার হচ্ছে সমাস, 3 নাম্বার হচ্ছে কি সমাস। এই জায়গাটার মধ্যে একটা আমাকে কিছুদিন আগে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছিল, ভাইয়া আমি যদি উপসর্গটাকে 1 নম্বরে না দিয়া প্রত্যয়টা আসলে 1 নম্বরে দেই, সমাসটা 1 নম্বরে দেই, তাহলে কি হবে? আপনি একটা কথা ক্লিয়ারলি জেনে রাখেন ভাই, সবচেয়ে আমাদের বাংলা অভিধান বা ডিকশনারি যে আছে, আমাদের বাংলা অভিধান বা ডিকশনারি সবচেয়ে বেশি শব্দ গঠন হচ্ছে উপসর্গ দ্বারা। বলেন কিসের দ্বারা? উপসর্গ দ্বারা। বলেন সবচেয়ে বেশি, বাংলা একাডেমির সবচেয়ে, আমাদের বাংলা অভিধান তথা বাংলা শব্দভাণ্ডারে সবচেয়ে বেশি গঠিত হয়েছে কোন উপায় দ্বারা? উপসর্গ দ্বারা। উপসর্গের পরে সবচেয়ে বেশি শব্দ গঠন হয় কি দ্বারা? উপসর্গের পরে প্রত্যয়। এরপরে শব্দ গঠনের তারপরে যে তৃতীয় পর্যায়টা, এটার নাম হচ্ছে কি তাইলে? সমাস। নাম কি তাইলে? সমাস। তার মানে শব্দ গঠনের প্রধান উপায় হচ্ছে 1 নাম্বার উপসর্গ, নাম্বার 2 হচ্ছে প্রত্যয়, নাম্বার 3 কি বলেছিলাম? সমাস। নাম্বার 3 কি বলেছিলাম? সমাস। এবার তাহলে আপনারা বলেন যে এই যে মনে করেন যে এই জায়গার ভিতরে যেহেতু বিদ্যালয় শব্দটা উপসর্গ দ্বারা গঠন হয় না এবং বিদ্যালয় শব্দটা প্রত্যয় দ্বারা হয় না, তাহলে আমাদের রাইট অপশন আর থাকতেছে কয়টা? দুইটা। একটা হচ্ছে সন্ধি আর একটা কি তাহলে? সমাস। এবার দেখেন ভাই, শব্দ গঠনের প্রধান উপায় হচ্ছে কয়টা? তিনটা, উপসর্গ, প্রত্যয় এবং কি সমাস। এই জায়গার ভিতরে সন্ধিটা নাই। এই কারণে শব্দ গঠনের প্রধান উপায়, মেইন উপায় হচ্ছে মেইন সাবজেক্টের তিনটার ভিতরে রাইট আনসারটা হবে কোনটা? সমাসটা। কোনটা ভাইয়া? সমাসটা। এই কারণে সন্ধিটা হবে না।
এখন প্রশ্ন হচ্ছে সন্ধিটা কেন হবে না? শব্দ গঠনের, এবার দেখবেন শব্দ গঠনের অপ্রধান, অপ্রধান মানে হচ্ছে উপায় আছে কিছু। শব্দ গঠনের অপ্রধান মানে হচ্ছে মেইন না, আন মানে হচ্ছে অপশনাল হিসাবে আমরা পাবো সন্ধি, তারপরে পাবো হচ্ছে মনে করেন যে হচ্ছে দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ পাবো, তারপরে আর কি পাবো আমরা, পদ পরিবর্তন সহ অন্যান্য গুলা। এই যে ব্যাপারগুলা, এগুলো হচ্ছে শব্দ গঠনের অপ্রধান উপায়। তার মানে হচ্ছে এই তিনটা না থাকলে পরবর্তীতে আমরা অপ্রধান বা অপশনাল গুলার দিকে তাকাবো। কোনগুলোর দিকে তাকাবো? অপ্রধান গুলার দিকে তাকাবো। তার মানে যদি অপশনে এই জায়গায় সমাসটা না থাকতো, যদি সমাসটা অপশনে না থাকতো, তাহলে আমরা রাইট আনসার কি করতাম? তাহলে উপসর্গ, তাহলে হচ্ছে বেসিক্যালি আমরা সন্ধিটা রাইট আনসার দিতাম। ঠিক আছে, এবার আসেন, তাইলে আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা। ঠিক আছে, আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন আমাকে দ্রুত। এবার দেখেন, আমি আপনাদেরকে আরো কিছু সহজ প্রশ্ন করি আমরা, বিশেষ করে যারা প্রাইমারি স্টুডেন্ট আছেন, এই মুহূর্তে ক্লাসে জয়েন করেছেন, তারা একটু দেখেন। আমি একটা সহজ প্রশ্ন করছি। আমরা আজকে যে আমরা ক্লাসটা নিব বা হচ্ছে শেয়ার করব, বাট আমি আসলে সবাইকে ঠিকঠাক মতো জানাতে পারিনি। আসলে এটা এই জায়গার ভিতরে আমার একটা ব্যস্ততার কারণে আমি জানাতে পারিনি। তবে আমার ক্লাসে যারা জয়েন করছেন, আমি আগে আপনাদেরকে বলেছিলাম একটা কঠিন টপিকস আমরা সহজ করে শিখব। শব্দ গঠনের প্রধান উপায় হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। এই তিনটাকে আমি কিভাবে মনে রাখবো, জাস্ট একটু সিম্পল খেয়াল করেন। রমজান মাস আসলে মানুষজন কি করে? সারা দিন উপাস থাকে। কি থাকে? উপোস থাকে, উপোস। এই রস্যুতে শব্দ গঠনের প্রধান, রস্যুতে কি বুঝবো আমি? উপসর্গ। পতে কি বুঝবো? মনে করো যে প্রত্যয়। শতে কি বুঝবো? সমাস। তার মানে হচ্ছে শব্দ গঠনের প্রধান উপায়গুলো আমি কিভাবে মনে রাখবো? রমজান মাস আসলে মানুষজন কি করে? উপোস থাকে। তার মানে রস্যুতে কি বুঝবো? উপসর্গ। পতে কি বুঝবো? প্রত্যয়। শতে কি বুঝবো? সমাস। আশা করি উত্তরটা আপনাদের ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার কিনা আপনারা বলেন আমাকে একটু। ঠিক আছে, আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা? আরো এরকম ভাবে আপনাদের কঠিনতর প্রবলেমগুলা যদি আপনাদের ক্লাসে উপস্থিতি বেশি থাকে, তাহলে আসলে আমি আন্তরিকতার সহিত ক্লাসটা কন্টিনিউ করতে পারবো আর কি। যদি আপনারা সহযোগিতা থাকে, আপনাদের যদি মনে করেন যে কঠিন বিষয়গুলো যদি আপনারা সহজে পড়তে চান আর কি। ঠিক আছে, পিপল আর ওয়াচিং। আচ্ছা, সরকার 10,000 পিপল আর ওয়াচিং। আচ্ছা, ফাইয়াজ মাহি, ধন্যবাদ ফাইয়াজ মাহি। ঠিক আছে, আন্তরিকতার সহিত হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, এবার তো নেক্সট হচ্ছে হ্যাঁ, রিয়াজুল জান্নাত। হ্যাঁ, বিভক্তির মাধ্যমে হতে পারে ভাইয়া, হতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আমি যে জায়গাটা নিয়ে একটা প্রশ্ন করব, দেখি এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে আমি অনেক দিন ধরে 38তম বিসিএস থেকে আমি আসলে বাংলা বই, এমন একটা বই লেখার ট্রাই করছি। আসলে মানে হচ্ছে আমার সর্বোচ্চ উজাড় করে হচ্ছে আসলে ক্লাসটা, মানে হচ্ছে আমি আমার বইটা লিখছি। যারা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ক্লাসগুলো শেয়ার করবেন, প্লাস হচ্ছে ক্লাসে ঠিকঠাক মতো মনে করেন যে উত্তর দিবেন, কমেন্টস করবেন, প্লাস হচ্ছে উপস্থিতি থাকবেন, আমার বইগুলো, আমার যে বইটা আসবে তাদের জন্য সৌজন্য হিসাবে আসলে আমি গিফট করব। মানে হচ্ছে আমি কতগুলো ক্রাইটেরিয়া ঠিক করে দিব ইনশাআল্লাহ। জাস্ট আমি এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। ব্যাকরণ থেকে একটা সহজ প্রশ্ন করছি, সেটা হচ্ছে বাংলা বর্ণমালায়, বাংলা বর্ণমালা, আমি জানি উত্তরটা সবার পারেন, বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের, বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের, বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের পূর্ণ রূপ, বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের প্রাথমিক রূপ, প্রাথমিক রূপ, প্রাথমিক রূপ বা পূর্ণ রূপ রয়েছে, প্রাথমিক বা পূর্ণ রূপ রয়েছে, রয়েছে। ঠিক আছে, এই একটা প্রশ্ন মনে করেন যে পরীক্ষা আসলো, বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের প্রাথমিক রূপ বা পূর্ণ রূপ রয়েছে। তাহলে আমি এই জায়গায় অপশনটা দিই। এ নাম্বার অপশনে দিলাম হচ্ছে 1টি, বি নাম্বারে দিলাম হচ্ছে 10টি, বি নাম্বারে দিলাম হচ্ছে মনে করেন যে 10টি,
সি নাম্বারে দিলাম হচ্ছে 11টি, এবার ডি নাম্বারে দিলাম হচ্ছে 7টি। তাইলে হচ্ছে এবার বলেন যে কোনটা রাইট আনসার, একটু বলেন তো কোনটা রাইট আনসার, একটু বলেন কোনটা রাইট আনসার হবে। ঠিক আছে, আচ্ছা তাকিব ভাইয়া বলেছেন হচ্ছে 7টি। তাকিবুল হাসান তাকিব, বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের পূর্ণরূপ রয়েছে? আমি আপনাদের একটা ক্লু দিয়ে দিই কোশ্চেনটা সলভ করতে। 3 ভাগের 1 ভাগ স্টুডেন্ট যে কোনো এমসিকিউ পরীক্ষায় ফেল করার মেইন রিজন যেটা, আমি আবার বলছি কথাটা খেয়াল করেন, 3 ভাগের 1 ভাগ স্টুডেন্ট যে কোনো কম্পিটিটিভ মানে হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষায় খারাপ করার মেইন কারণ যেটা, সেটা একটু খেয়াল করেন। মেইন কারণটা হচ্ছে তারা প্রশ্নটা বুঝে না। প্রশ্নটা জাস্ট আপনাদের কাজ হবে আজকে থেকে, যারা আমার এই কথাটা শুনতে পাচ্ছেন, আপনাদেরকে একটা কথা বলি, যারা প্রথমবারে যে কোনো এমসিকিউ পরীক্ষায় প্রত্যাশিত নাম্বার বা পাস করতে চান, তাহলে আপনারা একটা কাজ করবেন, প্রশ্নটা ভালো করে বুঝেন, তাহলে আপনারা কিচ্ছু লাগবে না। কোনো টিচারের উপর ডিপেন্ড করতে হবে না, আপনি আপনার নিজের উপর ডিপেন্ড করতে পারবেন। দেখেন বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের প্রাথমিক রূপ, এই জায়গার মধ্যে কি পয়েন্টটা কোনটা? প্রাথমিক রূপ। কোন রূপ? প্রাথমিক রূপ বা পূর্ণ রূপ রয়েছে। এবার আপনারা অনেকে আনসার দিচ্ছেন 10টি, নিগার সুলতানা বলতেছেন 7টি, বা হচ্ছে অনেকে বলতেছেন 10টি, হামিদা ইয়াসমিন বলতেছেন 10টি, নিগার রিয়াজুল বা হচ্ছে 10টি, বাট এই মুহূর্ত পর্যন্ত 7টি। আচ্ছা এবার তাইলে বেসিক্যালি যারা আনসার দিচ্ছেন, অনেস্টলি ভাই এই মুহূর্ত পর্যন্ত আমি কারোরই রাইট আনসার পাইনি। ঠিক আছে ভাই, আমরা অনেকে মনে মনে ভাবতেছেন যে ভাইয়া আপনার এই ক্লাসটা করে আমাদের কি লাভ হবে। হ্যাঁ আমি জানি আপনারা এগুলা পারেন, বাট খেয়াল করেন আমার এই ক্লাসটাতে জয়েন করা মানে হচ্ছে আপনি যেটা জানেন আসলে এটা আসলে কতটুকু ঠিক আছে সেটা একটু কম্পেয়ার করার জন্য, আর অন্য কিছু না। হয়তো আমার এই ক্লাস করলে 2-3টা নাম্বার বা 3-4টা নাম্বার আপনি যে কোনো পরীক্ষায় বেশি পাবেন, বাট এর বাইরে কিছু না ভাই। জাস্ট খেয়াল করেন এই জায়গার ভিতরে যারা রাইট আনসার, এই পর্যন্ত একটা স্টুডেন্টও রাইট কমেন্ট করেনি আমাকে। বাট কেন করেনি তারা? তাদের মাথায় ঘুরতেছে এই ব্যাপারটা যে আমি এই জায়গার মধ্যে মনে করেন যে বলতেছি বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বলতেছি, বাট এই জায়গার মধ্যে কি কোথাও লেখা আছে সংক্ষিপ্ত রূপ? আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে। কি বলে? কার। বাংলা বর্ণমালায় কার চিহ্ন অথবা হচ্ছে স্বর চিহ্ন অথবা হচ্ছে সংক্ষিপ্ত রূপ আছে কয়টা? 10টা। কয়টা ভাইয়া? 10টা। তাইলে হচ্ছে যারা 10টা দিচ্ছেন তারা এটা ভুল আনসার। দেখেন আপনি প্রশ্নের মধ্যে তাকিয়ে দেখেন কোথাও কি আমি লিখেছি বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ? লিখি নাই। তার মানে হচ্ছে আপনার কনসেপ্টটা আসলে আপনি প্রশ্নটাই বুঝতে পারেননি। বাট এই জায়গায় বলেছি বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণের প্রাথমিক রূপ রয়েছে। প্রাথমিক রূপ মানে হচ্ছে আমরা যেদিন থেকে আমরা বর্ণমালা পড়ছিলাম, স্বরবর্ণ পড়ছিলাম, এদিন আমরা কয়টা পড়েছিলাম? 11টা। কয়টা ভাইয়া? 11টা। কয়টা? 11টা। তার মানে হচ্ছে প্রাথমিক বা একেবারে আমরা যেদিন থেকে স্বরবর্ণ পড়া শুরু করেছি কয়টা পড়েছি? 11টা। এই জন্য রাইট আনসার ইজ কয়টা হবে? 11টা। পূর্ণরূপ আছে কয়টা? 11টা। রাইট আনসার হবে কয়টা? 11টা। কয়টি ভাইয়া? 11টি। তার মানে হচ্ছে যারা সংক্ষিপ্ত রূপ বললে হবে 10টা। সংক্ষিপ্ত রূপ বললে কয়টা হবে? 10টা। এবার তাহলে নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা প্রশ্ন করি। এরকম ভাবে যেমন দেখেন আমরা যদি জায়গাগুলো যদি আমরা বুঝে না পড়ি, আমরা অনেক কিছু পারি, বাট হচ্ছে যেটা আসে আমরা এটাই বেসিক্যালি আমাদের প্রবলেম। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে একবারেই হচ্ছে সহজ একটা টপিকস, একটা সহজ আরেকটা প্রশ্ন দেই। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে বর্ণ থেকে। ঠিক আছে, এবার আমি একটা বর্ণ থেকে বাংলা বর্ণমালায়, ঠিক আছে, আমি বর্ণ থেকেই প্রশ্নটা করছি, সেটা একটু খেয়াল করেন। বাংলা বর্ণমালায়
বাংলা বর্ণমালায় বাংলা বর্ণমালায় সরল বর্ণ কতটি? বাংলা বর্ণমালায় সরল বর্ণ কতটি? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা যারা দিতে পারবেন, ঠিক আছে, বাংলা বর্ণমালায় সরল বর্ণ কতটি? তাহলে এ নাম্বার অপশনে দিলাম 2টি, বি নাম্বার অপশনে দিলাম আমি 11টি, সি নাম্বার অপশনে দিলাম 39টি, ডি নাম্বারে দিলাম হচ্ছে 50টি। বলেন তো কোনটা হবে রাইট আনসার? বাংলা বর্ণমালায় সরল বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় সরল বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় সরল বর্ণ কয়টি? একটু কমেন্টস করে দেন। হাসিবুল হাসান অনিক ভাই কমেন্টস করেছেন, ঠিক আছে, হাসিবুল হাসান অনিক ভাই কমেন্টস করেছেন, ধন্যবাদ। আচ্ছা, আর আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসটা কোন টপিকসের উপর নিব, আমাকে একটু কমেন্টস করবেন, কারণ পরবর্তী ক্লাসে চাইবো আমি 100 না, আমি চাবো যে হচ্ছে মানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি যাতে ক্লাসে থাকে, ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যক ক্লাসে যাতে উপস্থিত থাকে, কারণ আজকের ক্লাসটা আমি আসলে স্টুডেন্টদেরকে ওইভাবে জানাতে পারিনি, এটাই হচ্ছে মেইন প্রবলেম। তবে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে সমাস নিয়ে কথা বলবো, ঠিক আছে, সমাস নিয়ে কথা বলবো, ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা যেটা কাজ করব সমাস নিয়ে কথা বলবো, ঠিক আছে, ওই ক্লাসে যাতে আশা করি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ক্লাসে যাতে উপস্থিতি থাকে। আর আপনাদের যেটা কাজ করবে সেটা হচ্ছে সর্বোচ্চ বাংলা বর্ণমালায় সরল বর্ণ কয়টা, এই প্রশ্নের উত্তরটা নিয়ে দেই। উত্তরটা আমি আসলে হচ্ছে বলে দিই, বাংলা বর্ণমালায় সরল বর্ণ অথবা অসংযুক্ত বর্ণ, অসংযুক্ত বর্ণ কতটি? অসংযুক্ত মানে কি? আলাদা আলাদা। অসংযুক্ত মানে কি ভাইয়া? আলাদা আলাদা বর্ণ আছে কয়টা? 50টা। দেখেন ভাইয়া, স্বরবর্ণ হচ্ছে কয়টা? 11টা, আলাদা আলাদা। ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ কয়টা ভাইয়া? 39টা। একসাথে না আলাদা আলাদা? আলাদা আলাদা। তার মানে খেয়াল করেন এই আলাদা আলাদা বর্ণগুলোর টোটাল কয়টা? 50টা। কয়টা ভাইয়া? 50টা। ঠিক আছে, কয়টি? 50টি। এই জন্য রাইট অ্যান্সার ইজ 50টি। আমি আপনাদেরকে মানে হচ্ছে 2 মিনিট আমি আপনাদেরকে কথা বলবো, কথাগুলো আমার একটু মনোযোগ দিয়ে শোনেন। ভাই, আপনারা যেভাবে স্টাডি করছেন বলে মনে করতেছেন আপনার প্রিপারেশনটা, আমি জানি যে আসলে আপনারা হচ্ছে প্রিপারেশনটা ঠিকঠাক মতো নিচ্ছেন, আমি মনে করছি। আপনারা হয়তো আমার এই ক্লাসগুলোতে জয়েন করলে আমি কথা দিচ্ছি যে পরবর্তী ক্লাসটা ইনশাল্লাহ আমরা সমাসের মধ্যে নিব, সমাসের মধ্য থেকে নিব, এবং আমরা যেটা কাজ করব বিসিএস এর যেই প্রশ্নগুলো আসছে, ঠিক আছে, ওই প্রশ্নগুলা আমরা হচ্ছে সলভ করব। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল প্রশ্ন আমরা ক্লাসে সলভ করে দিব, এটা হচ্ছে ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে আমার যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে আমার এই ফেসবুক লাইভে ক্লাসগুলো করলে আপনার বাংলা যে টপিকসটা পড়াবো ইনশাল্লাহ এই টপিকসটা আপনার মুখস্থ করা লাগবে না। এই টপিকসটা আপনার কি করা লাগবে না? মুখস্থ করা লাগবে না। জাস্ট হচ্ছে আমি যেই ওয়েতে আপনাদেরকে পড়াবো, আপনার বইয়ে, আপনার টেবিলে যেই বই আছে এই বইগুলো যদি আপনি এই বইতে আপনি প্র্যাকটিস করবেন, যেমন আজকে ধরেন আপনারা সমাজটা স্টাডি করবেন নিজের মতো করে, পুরো টপিকসটাকে আমি আপনাকে অ্যাজ লাইক হচ্ছে শরবত যেভাবে খায় না মানুষ জুস, ঠিক এভাবে জুসের মতো আমি আপনাকে করে দিব ইনশাল্লাহ। জাস্ট আপনি কি করবেন? শুধু প্র্যাকটিস করবেন, যেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, এবং এটা প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে একটু কমেন্টস করে দিবেন, আমি সলভ করে দিব। আর আমি ক্লাসটা এইভাবে নিব যে আপনাকে আমি ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পরের দিন আপনারা পরীক্ষা দিবেন, ক্লাস পরীক্ষা এভাবে নিব, যদি আপনাদের আন্তরিকতার সহিত ক্লাসে আমরা উপস্থিতি দেখি। তাহলে পরবর্তী ক্লাস যেহেতু আমরা হচ্ছে, আর আমরা ক্লাসটা সময়টা লেন্দি করব না, জাস্ট হচ্ছে ক্লাস 9টা আমরা স্টার্ট করব,
ক্লাস 9টা স্টার্ট করব, 9টা থেকে 9টা 50-এ আমাদের ক্লাসটা শেষ হবে এবং বাকি 10 মিনিট আমরা সবার হচ্ছে প্রশ্নগুলো সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা যেটা কাজ করব, পরবর্তী ক্লাসটা হবে হচ্ছে সমাস। ঠিক আছে, পরবর্তী ক্লাসটা হবে সমাস। আজকে হচ্ছে 13 তারিখ এবং পরবর্তী ক্লাস হচ্ছে 15 তারিখ। পরবর্তী ক্লাসটা কয়টায়? 15 তারিখ হবে। সমাসের যে ক্লাসটা হবে 15 তারিখ ক্লাসটা হবে, 15 তারিখ রাত 9টায় ক্লাসটা হবে। ঠিক আছে, আশা করি আজকের মতো আপনারা এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আপনার ক্লাস অনেক ইফেক্টিভ রিয়াজুল জান্নাত, ধন্যবাদ। আসলে আজকে আমি এভাবে হঠাৎ করে আসলে ফেসবুক লাইভে আসা, বাট আমরা ক্লাসটা স্টার্ট করব ধারাবাহিকভাবে হচ্ছে আগামী দিন থেকে, মানে হচ্ছে 15 তারিখ থেকে। ঠিক আছে, আজকে এভাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো দেখার জন্য আসা। আর সবাই আন্তরিকতার সহিত ক্লাস করবেন। আপনারা যেটা কাজ করবেন, সমাসে দেখেন আপনি কোন জায়গাটা পারেন না, জাস্ট হচ্ছে যাওয়ার আগে একটা কথা বলে দিই, সমাজ টপিকসটাকে আপনি 4টা ভাগে ভাগ করবেন। ঠিক আছে, আজকে 4টা ভাগে ভাগ করবেন, যে কোনো টপিকসটাকে 4টা ভাগে ভাগ করবেন। যেমন হচ্ছে ধরেন আমার নেম অফ টপিকস, সমাসে আমি সমাজটা পড়বো। ঠিক আছে, এই সমাজ টপিকসটাকে আমি 4টা ভাগে ভাগ করব। নাম্বার 1, দেখেন 4টা ভাগের নাম কি। নাম্বার 1 হচ্ছে, আমি আবার বলি, মানে হচ্ছে এই জায়গাটা থেকে, মানে হচ্ছে PQ, মানে হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন। এই টপিকস থেকে সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন অফ BCS, মানে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, মানে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন কয়টা আসছে, নাম্বার অফ প্রিভিয়াস কোশ্চেন। আমি লিখলাম NUM নাম্বার অফ প্রিভিয়াস কোশ্চেন। আপনি লেখলেন হচ্ছে BCS এ এই সমাজ টপিকস থেকে কয়টা প্রশ্ন আসছে, এডমিশন টেস্টে কয়টা প্রশ্ন আসছে, তারপর হচ্ছে প্রাইমারিতে সমাজ থেকে কয়টা প্রশ্ন আসছে, এরপরে হচ্ছে ধরেন এরপরে হচ্ছে ব্যাংকের পরীক্ষায় মানে হচ্ছে সমাজ থেকে কয়টা প্রশ্ন আসছে। আপনি দেখবেন আপনার বাসায় হয়তো বা জব সলিউশন আছে, যে কোনো একটা জব সলিউশন বা যে কোনো একটা গাইড থেকে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। নাম্বার অফ মানে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, এটা যদি আপনি কাজটা করতে পারেন তাহলে আপনার জন্য ব্যাপারটা সহজ হয়ে গেল। তাহলে কি আপনি BCS এ পরীক্ষা দিচ্ছেন, না এডমিশন টেস্টে দিবেন, না প্রাইমারি জবের পরীক্ষা দিবেন, না ব্যাংকের জন্য দিবেন, এই ব্যাপারটা আপনি প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই প্রশ্নগুলোর মধ্যে আপনি কোন কোনগুলো পারেন, মানে হচ্ছে পারি বলতে হচ্ছে ভাইয়া 100% পারি, এর মধ্যে হচ্ছে কোনো নয়সয় নাই, 99% বলতে কোনো কথা নেই। 100% যতগুলো প্রশ্ন পারেন সেগুলা আপনি মানে হচ্ছে টিক চিহ্ন দিবেন। মনে করেন 100% যে টপিকস গুলো আপনি পারেন বা 100% যে প্রশ্নগুলো আপনি পারেন, এগুলো একটা সবুজ কালার দিয়ে, মানে গ্রিন কালার দিয়ে, গ্রিন কালার দিয়ে আপনি কি করলেন, একটা দাগ দিয়ে রাখলেন যে 100% এই প্রশ্নগুলো আমি কি করি, পারি। এরপরে নেক্সট হচ্ছে যেটা কাজ করবেন, এরপরে আপনি যেটা কাজ করবেন 2 নাম্বার কাজ হচ্ছে আপনি যেটা করবেন MP মানে হচ্ছে মোটামুটি যেগুলা পারি, আমি মোটামুটি যেগুলা পারি, মোটামুটি যে প্রশ্নগুলা পারি, এগুলা ধরেন আমি একটা হলুদ কালার কলম দিয়ে দাগ দিলাম। কি কালার? হলুদ কালার কলম দিয়ে দাগ দিলাম। তার মানে যেগুলো পারি এগুলো কোন কালার, গ্রিন কালার। কোন কালার? গ্রিন কালার। আর যেগুলো হচ্ছে মোটামুটি পারি এগুলো কোন কালার, হলুদ কালার দিয়ে দাগ দিলাম। এবার আসেন থার্ড যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে কনফিউশন গুলা ধরেন আমি একটা অন্য একটা কালার দিয়ে, যেমন ধরেন মনে করেন যে গোলাপি কালার দিয়ে আমি হচ্ছে যেগুলা কনফিউশন আছে এগুলো আমি কি করলাম, দাগ দিলাম। কি করলাম? দাগ দিলাম। ঠিক আছে, এই 3টা কাজ আমি করলাম। একটা হচ্ছে নাম্বার অফ প্রিভিয়াস কোশ্চেন, নাম্বার 2 হচ্ছে 100% যে টপিকস গুলা পারি এগুলোর নাম লিখলাম আমি, যে প্রশ্নগুলো পারি এবং যেগুলো মোটামুটি পারি। আরেকটা হচ্ছে কনফিউশন গুলো আমি কি করলাম, গোলাপি কালার একটা কলম দিয়ে কি করলাম, দাগ দিলাম। এবার আসেন বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে আমার কাছে আননোন, মানে হচ্ছে পারি না, একেবারেই কিনা পারি না।
এবার তাহলে দেখবেন আপনি পরবর্তী ক্লাসটা যে 15 তারিখ আমরা নিব, তাহলে আপনার জন্য ক্লাসটা অনেক সহজ হয়ে যাবে। যে এই প্রশ্নগুলো আমি নিয়ামুল স্যারের ফেসবুক লাইভ ক্লাস থেকে এগুলো আমি সলভ করে নিব, এগুলো আমি পারি, এগুলো পারি না, এগুলো পারি না। তাইলে যেটা হবে মনে করব তাইলে আপনার ক্লাসটা করে ইফেক্টিভ হবে। নাইলে দেখা যাবে আপনি যেটা পারেন এটাই আমি পড়াচ্ছি, কিন্তু আপনার প্রবলেমটা আর সলভ হইল না। ঠিক আছে, তার মানে হচ্ছে সমাস আমরা এটা কাজ করব, এবং হচ্ছে যেগুলো 100% পারি এগুলোর নাম লিখবো। আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আপনাদের এই হোমওয়ার্কটা কি থাকবে? জাস্ট হচ্ছে একটা HW থাকবে 15 তারিখের ক্লাসের জন্য। সমাজ থেকে মনে করেন যে BCS এ এডমিশনে বা প্রাইমারি বা ব্যাংকে কয়টা করে প্রশ্ন আসছে, এই জায়গার মধ্যে আপনি যেটা কাজ করবেন 10তম BCS থেকে 44তম BCS পর্যন্ত প্রশ্নগুলা আপনারা হচ্ছে এতটুকু BCS-টা আপনি দেখবেন। কারণ BCS এর প্রশ্নগুলো হচ্ছে সব বইয়ে আছে, BCS এর প্রশ্নগুলো আপনি দেখবেন, ঠিক আছে? আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো 10 থেকে 44তম BCS প্রিলি পরীক্ষায় সমাজ থেকে কয়টা প্রশ্ন আসছে এটা আপনি লিখবেন, এটা আমাকে জানাবেন ক্লাস শুরু হওয়ার আগে। এর মধ্যে থেকে আপনি কয়টা পারেন এটা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? কয়টা প্রশ্ন আপনি পারেন, কয়টা মোটামুটি আছে এটা আপনি ফাইন্ড আউট করবেন। যেগুলো কনফিউশন আছে এগুলো গোলাপি দিয়ে দাগ দিবেন, আর আমার জন্য রেখে দিবেন যেগুলো আপনি পারেন না। যেগুলো আপনারা পারেন প্লাস হচ্ছে পারেন না এগুলো মুখস্থ না, বাট এগুলো আমরা টেকনিক্যালি এবং বুঝে পড়বো। এবং যারা আমার হচ্ছে এই ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাসগুলো করবেন, ঠিক আছে ভাইয়া? অল সাবজেক্ট জন্য হ্যাঁ, রিয়াজুল জান্নাত, হ্যাঁ আপনি সব সাবজেক্টে এইভাবে করলে তাইলে ধরুন আপনার প্রশ্নগুলা কোন জায়গা থেকে আসছে, কোথা থেকে আসছে, আপনি আপনার ব্যাপারে সচেতন হতে পারবেন, ঠিক আছে? আমার প্রশ্ন যেটা বলতে চাচ্ছিলাম, এই 4টা ক্যারেক্টার যদি আপনি মাথায় রাখেন, 1টা 2টা 3টা 4টা 5টা, সরি 5টা, তাহলে আপনার জন্য হচ্ছে বিষয়টা সহজ হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা যেটা, এভাবে পড়লে যেটা হবে আপনার আমার ফেসবুক লাইভে যে সমাসের ক্লাসটা করবেন, আমার প্রত্যেকটা ক্লাস যে হচ্ছে মনোযোগ সহকারে করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ বাংলা গ্রামারে আপনাদের প্রবলেম থাকবে না। ঠিক একই সাথে জাস্ট আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার ক্লাসটা করে যদি কারো কাছে মনে হয় বাংলা গ্রামারটা বা সাহিত্যটা বেসিক্যালি মুখস্থই করতে হয়, তাইলে তাদেরকে ক্লাস করার দরকার নেই। আমি আবার বলছি, যদি আমি টেকনিক্যালি এবং হচ্ছে মুখস্থ ছাড়া জাস্ট ইজিলি যদি মনে রাখতে না পারতে যদি সহযোগিতা না করতে পারি, তাহলে আমার ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? তাহলে আজকে এই মুহূর্তে যারা জয়েন করেছেন সাউন্ড ক্লিয়ার আছে, সবকিছু ঠিকঠাক, যারা হচ্ছে জয়েন করেছেন তো আপনাদেরকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে সমাসের ক্লাসে। ভালো থাকবেন ওই মুহূর্ত পর্যন্ত। আল্লাহ হাফেজ।